হ্যালো গাইস, আপনারা সবাই লাইক শেয়ার করবেন। আমাদের এড়ে আরতে মাছ আসতেছে। মাছের নাম কি? মাছের নাম কাতল মাছ। কাতল মাছ? হ্যাঁ, কাতল মাছ। সন্দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা। একসময় জাহাজ নির্মাণের জন্য পৃথিবী বিখ্যাত এই সন্দ্বীপ 3000 বছরেরও পুরনো একটি দ্বীপ, যার চারদিকেই পানি। এই দ্বীপে যাওয়ার জন্য নেই সরাসরি কোনো সড়ক পথ। নৌযানই একমাত্র বাহন সন্দ্বীপ যাওয়ার, যার কারণে সন্দ্বীপকে নিয়ে আমার ছিল অনেক আগ্রহ। সন্দ্বীপের ভেতরে ঘুরে একটি বারের জন্যও মনে হয়নি যে এটি একটি দ্বীপ অঞ্চল। তাই সন্দ্বীপ ভ্রমণ আমাকে অবাক করে দিয়েছে। সন্দ্বীপ থেকে ঘুরে এসেই সেই ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। চারদিকে যেদিকে তাকাচ্ছি, এই পাশে আর এই পাশে সব দিকে হচ্ছে মাঠ, আর সামনে ওই দিকে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সন্দ্বীপ যাওয়ার জন্য আমাদের শ্বাসরুদ্ধকর এক যাত্রায় পাড়ি দিতে হয় সাগর। নৌপথ ছাড়া আর অন্য কোনো উপায় না থাকায় বেছে নিতে হয় স্পিডবোট এই পথ। তবে বর্তমানে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপ ভ্রমণে নতুন মাত্রা যোগ হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে সন্দ্বীপ যাবেন তা আমার আগের ভিডিওতেই বিস্তারিতভাবে উল্লেখ করেছি। সাগরপথ পাড়ি দিয়ে আমরা প্রথমে পৌঁছাই সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে। গুপ্তছড়া ঘাটে পৌঁছে আমরা একটি অটো নেই সন্দ্বীপের মূল পয়েন্ট কমপ্লেক্সে যাওয়ার জন্য, কারণ কমপ্লেক্সের সেই বাজারকেই সন্দ্বীপের মূল পয়েন্ট হিসাবে ধরা হয়। গুপ্তছড়া ঘাটের এই সেতু পার হওয়ার সময় দুপাশে চোখে পড়বে কেওড়া বাগান। সাগরের জোয়ারের পানি কখনো বেড়ে গেলে এই ঘাটের নিচ পর্যন্ত পানি চলে আসে, আর সেটি উপলব্ধি করতে পারছিলাম ঘাটের চারদিকে রেখে। গুপ্তছড়া ঘাট থেকে কমপ্লেক্স যাওয়ার জন্য এই অটোওয়ালাকে দিতে হবে 200 টাকা। সন্দ্বীপের ভাড়া কিছুটা বেশি মনে হতে পারে অনেকের কাছেই। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। কমপ্লেক্স বাজারে পৌঁছেই হোটেলে আমাদের ব্যাগপত্র রাখি এবং ফ্রেশ হয়ে বের হই রাতের সন্দ্বীপকে উপভোগ করার জন্য। রাতের সন্দ্বীপের চারপাশ দেখে মনে হচ্ছিল না যে আমরা একটি দ্বীপের মধ্যে আছি। দ্বীপ হওয়ার পরও মূলত প্রবাসী সন্দ্বীপবাসীদের রেমিটেন্সের টাকাতেই জোরদার সন্দ্বীপের অর্থনীতির চাকা, আর এই কারণেই এই দ্বীপ উপজেলাতে আসলে অনেকেই অবাক হয়। রাতের সন্দ্বীপকে দেখতে দেখতে আমরা যাই এনাম নাহার মোড়ে সন্দ্বীপের ঐতিহ্যবাহী বিনয় সাহার মিষ্টির দোকানে। সন্দ্বীপে আসেই জানতে পারি এই দোকানের মিষ্টির খ্যাতির কথা। যেই বিনয় সাহার নামে এই মিষ্টির দোকান তিনি পরলোক গমন করেছেন। জানা যায় ব্রিটিশ আমলে বিনয় সাহার বাবা সত্যকান্ত সাহার হাত ধরে এই মিষ্টির যাত্রা। বাবার কাছ থেকে শিখেছিলেন মিষ্টি বানানোর কৌশল। বর্তমানে বিনয় সাহার মিষ্টি হিসাবে সন্দ্বীপে 2টি দোকান রয়েছে। তার 2 পুত্রই এই দোকান 2টি পরিচালনা করে থাকে। বিনয় সাহার এই মিষ্টির দোকানে আমরা রাতের খাওয়া সেরে ফেলি এবং রাতের সন্দ্বীপকে আরেকটু উপভোগ করে সোজা চলে যাই আমাদের হোটেলে। সেখানে রাতে থেকে পরদিন খুব সকালে উঠেই বের হই সন্দ্বীপের সকালের পরিবেশ উপভোগ করার জন্য। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, সন্দ্বীপ নামটি কিভাবে এসেছে? সন্দ্বীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত শোনা যায়। কারো কারো মতে 12 আউলিয়ারা চট্টগ্রাম যাত্রার সময় এই দ্বীপকে জনমানসীন অবস্থায় আবিষ্কার করেন এবং নামকরণ করেন শূন্যদ্বীপ, যা পরবর্তীতে সন্দ্বীপের রূপ নেয়। আবার ইতিহাসবেত্তা বেভারিজের মতে চন্দ্র দেবতা সোমের নাম অনুসারে এই এলাকার নাম হয় সোমদ্বীপ, যা পরবর্তীতে সন্দ্বীপের রূপ নেয়। কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে এই দ্বীপকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন। উক্ত স্বর্ণদ্বীপ হতে সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলেও ধারণা করা হয়।
এসব ছাড়াও আরও বিভিন্ন ধরনের মত প্রচলন রয়েছে এই সন্দ্বীপের নামকরণ নিয়ে। সকাল সকাল অটো নিয়ে আমরা যাই সন্দ্বীপের পশ্চিম প্রান্তে এবং সেখানে রয়েছে একটি মাছের আড়ত। ছোট থেকে শুরু করে অনেক বড় সাইজের বিভিন্ন ধরনের মাছ লক্ষ্য করা যায় এই মাছের আড়তে। স্থানীয়দের কাছে এই মাছের আড়ত বেনু আড়ত হিসেবে পরিচিত। বেনু আড়ত, আর এই সমুদ্র সৈকত সামনে, হ্যাঁ সামনে সমুদ্র সাগর। কি নাম কি এটার? এটার নাম হলো সন্দ্বীপ সাগর। এটা মাছের আড়ত। হ্যাঁ বেনু আড়ত। এই মাছগুলো কই থেকে আসছে? এটা উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে। পাইকারি আড়ত? হ্যাঁ পাইকারি। এখান থেকে সন্দ্বীপের সব বাজারে সাপ্লাই হয়। নিলাম হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, না হাতে নাও দেখি। লাইক কমেন্ট শেয়ার ভালো করছেন। হ্যাঁ, হাতে উঠাও। হ্যালো গাইস, আপনারা সবাই লাইক শেয়ার করবেন। আমাদের এড়ে আরতে মাছ আসতেছে। এই মাছের নাম কি? মাছের নাম কাতল মাছ। কাতল মাছ? হ্যাঁ কাতল মাছ। মাছের আড়ত থেকে এরপর যাই সন্দ্বীপের পশ্চিম সাগর তীরে। জানতে পারি অনেক সময় জোয়ারের পানি বেড়ে গেলে এই তীর পর্যন্ত উঠে আসে সাগরের পানি। এই সময় ভাটার কারণে অনেকটা পথ হাঁটতে হয় সাগর তীর দেখার জন্য। আমরা এই মুহূর্তে আসছি সন্দ্বীপের একবারে পশ্চিম বিচে, আর এই সামনেই হচ্ছে সমুদ্র। আমরা একটু আগে এখানে অটো থেকে নামলাম, নামে একটা মাছের আড়ত দেখলাম। মাছের আড়ত দেখার পর দেখলাম যে সামনে উঁচা একটা বাঁধ, আর সেই বাঁধের পরেই হচ্ছে এই অংশটা। তো এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে যেদিকে তাকাচ্ছি, এই পাশে আর এই পাশে সব দিকে হচ্ছে মাঠ, আর সামনে ওই দিকে দূরে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। যদিও আস্তে আস্তে দেখা যাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে কুয়াশার কারণে। আর একটু কাছে গেলে হয়তো বা ফুটে উঠবে। তো আমরা এখন ওই সমুদ্রের পাড়ে যাচ্ছি, যাই একটু সমুদ্রের ফিল নিব, নিয়ে আবার আমরা এখান থেকে ব্যাক করবো। পঞ্চদশ শতাব্দীতে সন্দ্বীপের আয়তন প্রায় 630 বর্গমাইলের হলেও ক্রমাগত নদী ও সাগরের ভাঙনের কারণে বর্তমানে এটি মাত্র 80 বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে। সন্দ্বীপের এই সাগর প্রান্তে আসলেও সামনের খাল ও কাদা থাকায় একবারে কিনারে যেতে পারেনি। তবে বুঝতে পারলাম জোয়ারের পানিতে এই খালকে কাজে লাগিয়েই নৌপথে অনেক কিছুই নিয়ে যাওয়া আসা করা হয় এই সন্দ্বীপে। একদিকে দেখতে পেলাম এই নৌযান থেকে সিমেন্ট আনলোড করে লরিতে নিয়ে যাচ্ছে সন্দ্বীপের দিকে। জোয়ারের পানিতে যখন এই খাল পূর্ণ হবে তখন আবার এই নৌযানটি রওনা দিবে তার গন্তব্যে। বলে রাখি, সন্দ্বীপ এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। এছাড়াও ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। সন্দ্বীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবী খ্যাত ছিল, যা বর্তমানে এখানে দেখা যায় না বললেই চলে। প্রতিদিন 11টা পানি আসে না হচ্ছে শুধু আস্তে আস্তে সময় বাড়ে? দিনে কয়বার জোয়ার ভাটা হয়? দিনে একবার, রাত্রে একবার। দিনে একবার। এখানে যে বালু ভাই বা সিমেন্ট ভাই এই নৌযানগুলো দেখা গেল, এইগুলা এখানে জোয়ারের সময় আসে। তারপর এখন যেহেতু ভাটা চলতেছে, যার ফলে পানি নাই, এইগুলো কিন্তু এখন চাইলেও এখান থেকে যেতে পারবে না। আবার যখন একটু পর জোয়ার শুরু হবে, জোয়ারে পানিটা এখানে আসবে, তখন এইগুলা আবার নিজ নিজ গন্তব্যে চলে যাবে। এবং আপনারা তো জানেন সন্দ্বীপের চারদিকেই পানি, তো এখানে যে সড়ক পথে ইটাল বালু বা সিমেন্ট আসবে তার কোনো উপায় নেই, যার ফলে এরকম নৌযানে করে এইভাবে সিমেন্ট আসতেছে, বালু আসতেছে, তারপর ট্রলি লোড হয়ে এগুলো চলে যাচ্ছে সন্দ্বীপের বিভিন্ন জায়গায়। এখানে কাছেই ছিল স্লুইস গেট হিসেবে পরিচিত মাছের একটি পাইকারি আড়ত। সমুদ্রপথে বিভিন্ন জায়গা থেকে নৌকায় নিয়ে আসা মাছগুলো এই স্থানে আনা হয়। তাদের সাথে কথা বলে জানতে পারি খুব ভোরে আসলে আরও বহু ধরনের মাছ দেখা যেত এই আড়তে। সামুদ্রিক মাছ থেকে শুরু করে বিভিন্ন নদীর মাছও চোখে পড়বে এখানে আসলে। বাংলাদেশের প্রায় সব জোয়ার ভাটার স্থানগুলোতে থাকে এরকম স্লুইস গেট, কারণ ভাটার সময় যখন পানি নামে যায় সাগরে,
তখন এই গেটের মাধ্যমেই খালের পানিগুলোকে আটকানো হয়, যাতে ভাটার সময় সেই পানিগুলোকে কাজে লাগাতে পারে স্থানীয়রা। সন্দ্বীপের পশ্চিম প্রান্ত থেকে অটো নিয়ে এবার যাই খামারবাড়ি হিসেবে পরিচিত বে ভিউ গার্ডেন্স পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার পরিবেশটাও ছিল অনেক সুন্দর, তবে এই পার্কের কাজ এখনও অনেক বাকি। সম্পূর্ণ কাজ শেষ হলে হয়তো আরও উপভোগ করার মতো একটি জায়গা হবে সন্দ্বীপে। আমরা এখন যে জায়গার মধ্যে আসছি এটা হচ্ছে সন্দ্বীপে খামারবাড়ি হিসেবে পরিচিত, যার একদিকে আসা হচ্ছে খামার আর আরেকদিকে এরকম ঘোরাঘুরির জন্য একটা পার্ক, মাঝখানে পুকুর, চারদিক দিয়ে হাঁটা যায়। এবং এখানে আমরা দেখতে পেলাম যে একটা ছোট ব্রিজ বানাচ্ছে দুই পুকুরের মধ্যে সংযোগ হিসাবে। আর এখানে কিন্তু একটা খাওয়ার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট হিসাবে। পার্কের সাথে আরেক দিকে রয়েছে খামার, আর এই কারণেই এই পার্কটি খামার বাড়ি হিসাবে পরিচিত। তবে খামারের অংশে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। সন্দ্বীপের এই খামার বাড়ি থেকে আমরা সোজা চলে যাই আমাদের হোটেলে। আমাদের কাছে আগে থেকে অনেক অপরিচিত একটা জায়গা ছিল সন্দ্বীপ, তাই রাতে কোথায় থাকবো সেটা নিয়েও একটু চিন্তা হয়েছিল আমাদের। তবে গুপ্তছড়া ঘাট থেকে উপজেলা কমপ্লেক্সে আসার পর প্রথমে দেখার জন্য যাই ফয়সাল গেস্ট হাউস আবাসিক হোটেলে। সেখানে গিয়ে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের মুগ্ধ করে এবং সেখানেই থাকি আমরা। তাদের রুম থেকে শুরু করে হোটেল সার্ভিস ছিল বেশ চমৎকার। এরই মধ্যে আমাদের বিদায়ের সময় ঘনিয়ে আসে সন্দ্বীপ থেকে এবং হোটেল থেকে রওনা দেই ঘাটের উদ্দেশ্যে। বলে রাখি, দ্বীপ এলাকা হওয়ায় কয়েকবার মালামাল ওঠানামা করার কারণে পণ্যের পরিবহন খরচ বেড়ে যায়, যার ফলে সন্দ্বীপের যে কোনো জিনিসের দাম বাইরের থেকে কিছুটা বেশি। তবে বর্তমানে ফেরি সার্ভিস চালু হওয়ায় স্বপ্ন পূরণ হয় সন্দ্বীপবাসীর এবং ফেরিতে চড়ে এই সন্দ্বীপের মাটিতে আসতে পারে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। ফলে সন্দ্বীপের অর্থনৈতিক চাকা থেকে শুরু করে দ্রব্যমূল্যের মূল্যও কমে যাবে অনেকটা। সন্দ্বীপের এই গুপ্তছড়া ঘাট থেকে সাগর পথে স্পিড বোটে কুমিরা ঘাট যাওয়ার মধ্য দিয়েই শেষ হয় আমাদের সন্দ্বীপ ভ্রমণ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।